হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আজ অনেক সকাল সকাল উঠে পড়েছি। আজকে রবিবার আর এখন বাজে বেলা 8টা। আর এখন আছি বাপের বাড়িতে। দিদির মেয়ে ওরা সবাই এসছে কালকে, কারণ ওরা কোনোদিন ইকো পার্কে যায়নি। আজকে ওদের সাথে যাব ইকো পার্কে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, স্নান হয়ে গেছে আমার। ওরা এখন স্নান করছে, তারপরে স্নান টান করা হয়ে গেলে তারপরে তাড়াতাড়ি টিফিন করে আমরা বেরিয়ে পড়বো ইকো পার্কে চলবো। আমাদের সবারই স্নান হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে কারোর ব্রাশ করার পর চা খাওয়া হয়নি। তার জন্য নূপুর এখানে বসিয়ে দিচ্ছে চা সবার জন্য, আর পিসি এখানে রান্নার ব্যবস্থা করছে। কি রান্না হবে না হবে সেটা দেখছে। একমাত্র বৈশাখী স্নান করা বাকি ছিল, আমাদের সবার হয়ে গেছে। আর এদিকে নূপুরেরও দেখি চা তৈরি হয়ে গেছে, তো আমরা ঝটপট করে চাটা খেয়ে নিয়েছি। তারপর এদিকে নূপুর চলে এসেছে রান্নাঘরে পিসিকে একটু হাতে হাতে হেল্প করার জন্য। সকালবেলা টিফিনে হবে ঘুগনি আর রুটি। রুটিটা আগেই হয়ে গেছে, নূপুর এখন এখানে ঘুগনি তৈরি করছে। নূপুরের এদিকে ঘুগনি তৈরি করছে, আর অন্যদিকে পিসি মাংস নিয়ে চলে এসছে বাজার থেকে। আর পিসি এখানে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আমি কিন্তু কোনো কাজ করছি না, আমি শুধু ভিডিও করে যাচ্ছি। দেখতে দেখতে এদিকে নূপুরের ঘুগনিও তৈরি হয়ে গেছে। এবার আমি করে নেব টিফিন। আর ততক্ষণে নূপুর একটু পিসিকে হেল্প করছে, কারণ পেস্ট করতে হবে আদা রসুনের, সেটাই পিসিকে এখন ও করে দিচ্ছে। তো যাই হোক, পিসির মাংস ম্যারিনেট করা হয়ে গেছিলো, আর পিসি মাংসটাকে কষানো শুরু করে দিয়েছিল। এবার আমরা যাব রেডি হতে, কারণ আমাদেরও বেরানোর সময় হয়ে যাচ্ছিল। যুব অনেকক্ষণ ধরে বসেছিল, যেহেতু আমরা 3জন মেয়ে যাচ্ছি ইকো পার্কে। আর আমি দিয়ে রেডিও হয়ে গেছি, আর তার জন্য উবেরে যে টোটো রয়েছে সেটা আমাদের 3জনের জন্য বুক করে দিল। আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি। আজকে সানডে, কিন্তু রাস্তায় তাও অনেকটাই জ্যাম ছিল। আর আমাদের এখন ইকো পার্কে পৌঁছতে সময় লাগলো 45 মিনিট। আর পার্কের ভেতরে ঢুকে দেখছি অনেকটাই লাইন পড়ে গেছে। যেহেতু আজকে রবিবার, আজকে ছুটির দিন, তাই প্রচুর ভিড় হয়েছে আজকে। অবশ্য আগে থেকে আমার ভাই বলে দিয়েছিল যে আজকে অনেক ভিড় হবে, যেহেতু নূপুর বৈশাখীরা একদিনের জন্য এসেছিল আর ওরা সোমবার চলে যাবে। আর সোমবার যেহেতু ইকো পার্ক বন্ধ থাকে, তার জন্য ওদের আর যাওয়া হবে না, তাই অজ্ঞতা বাধ্য হয়ে আমাদের রবিবারেই আসতে হলো। তো যাই হোক, পার্কে এন্ট্রি টিকিট আমাদের কাটা হয়ে গেছে, পার হেড 30 টাকা করে নিল। আর এখানে এখন লাইন দিয়েছি 7 ওয়ান্ডার্সে টিকিট কাটার জন্য। কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে এন্টার করে গেছি। 7 ওয়ান্ডার্সের ভেতরে ঢুকেই সবার প্রথমে আমরা দেখতে পেলাম পিরামিড মিশরের। আর নূপুর এটাকে একটু দেখলো টাচ করে যে এটা কী দিয়ে তৈরি। ইটের ওপরে একটু মাটির হয়তো প্রলেপ দেওয়া রয়েছে, আমি বুঝতে পারছি না এটা কী দিয়ে তৈরি। তারপরে আমরা চারিদিকে ঘুরে ফিরে দেখছিলাম, আর প্রচণ্ড রোদ, আর তাকাতে পারছিলাম না এত রোদের জন্য, তাই একটু ছায়ার আশ্রয় নিচ্ছিলাম আমরা। আশেপাশে সবার মতন আমিও ব্যস্ত ছিলাম ভিডিও করতে, ছবি তুলতে। আর এদিকে নূপুর বৈশাখীও লেগে পড়েছিল ছবি তুলতে, ভিডিও করতে। আর আমি এখন ঢুকে পড়বো ওই পিরামিডের ভেতরে, দেখে আসি চলো ভেতরে কি রয়েছে। নূপুর বাইরেই দাঁড়িয়ে রয়েছে, আমি আর বৈশাখী যাচ্ছি ভেতরে। আর ভেতরে এতটাই ভিড়, এতটাই ছোট জায়গা যে আমাদের দম আটকে আসছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। আর পিরামিডের ঠিক সামনেই রয়েছে তাজমহল, আর এখন আমরা চলে যাচ্ছি তাজমহলের ঠিক সামনের দিকে। আমাদের একদম সামনেই ছিল রোমের অ্যাম্পি থিয়েটার, যেটা প্রাচীন রোমের একটা নিদর্শন। এটা দেখার জন্য আমরা সবার প্রথমে এখানে চলে এসেছি। নিচু হয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি এরকম অনেকগুলো পাঁচিলের মতন পরপর পরপর ফাঁকা ফাঁকা স্থান রয়েছে। এখানে দেখি সবাই ঢুকে ভিডিও করছে, না হলে কেউ ফটো তুলছে। আর আমি একটা সামনেই রয়েছিল একটা ফাঁকা জায়গা, যেখানে কেউ লোকজন ছিল না, সেখান থেকে ভেতরে ঢুকে সামনের দিকে চলে গেলাম। দেখলাম কি এখানটা এমন কি তৈরি করা রয়েছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঝুঁকে ঝুঁকে। আমিও দেখলাম এখানে বড় বড় দুটো সিংহ রয়েছে। চলো তোমাদেরকে ওই পাশ দিয়ে ঘুরিয়ে একটু দেখাই। আসল যে অ্যাম্পি থিয়েটার ছিল তার ভেতরেও তোমরা জানো সিংহের সাথে সিংহের লড়াই, অথবা সিংহের সাথে কৃতদাসের লড়াই উপভোগ করতে রাজা বা তার পরিবারের সবাই আসতো। ফাইনালি এবার আমরা তাজমহলের অনেক কাছে চলে এসেছি, আর তোমাদেরকে একদম তাজমহলের সামনে থেকে দেখাচ্ছি ভিউটা। আর চলো গিয়ে তোমাদেরকে ওপর থেকে কাছে থেকে দেখিয়ে আসি যে আসল তাজমহলের ফিলিংস আসে কিনা। তাজমহলের ওপরে এসে সবাই সবার মতন ফটো তুলতে, ভিডিও করতে ব্যস্ত। নূপুর বৈশাখী ওইদিকে ফটো তুলছে, আর আমিও তার ফাঁকে কয়েকটা ফটো আর ভিডিও করে নিয়েছি। আসল জিনিসের সাথে কি আর নকল জিনিস কখনো মেলানো যায়? তো যাই হোক, ওই দুধের স্বাদ খোলে মেটানো। আসল না হলেও তাজমহল দেখার একটা ফিলিংস সবার মধ্যেই আসছিল, আর সবাই এখানে এটা ভালো মতনই এনজয় করছিল। তাজমহল থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি সামনের দিকে। আমাদের সামনেই রয়েছে একটা ভাস্কর্য। আমার সঠিক জানা নেই এই ভাস্কর্যটার নাম কি, তোমাদের যদি জানা থাকে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও। তো চলো দেখি এর ভেতরে কি আছে। বেরিয়ে যাই, সেট করে দেখি। এটা মানুষের মাথায় উঠছে, শুধু মানুষের মাথায় তো উঠবে, আর কি করা যায় বল।
অনেকক্ষণ দিয়ে ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে গেছিলো সবার, আর এমনিতেও 3টে বেজে গেছিলো। তার জন্য আমরা সামনে থেকেই খাবার কিনে বসে পড়েছি ঠিক তাজমহলের সামনে। আর আমাদের মতন অনেকেই খাওয়া দাওয়া করছিল পাশেই। আর হঠাৎ করে খেতে খেতে দেখলাম আমাদের সামনে যে তাজমহলের যে ঝর্ণাটা ছিল সেটা স্টার্ট হয়ে গেছে, আর সবাই মাছির মতো ভিড় জমিয়েছে ফটো তোলার জন্য। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি চীনের প্রাচীরটা দেখতে। দেখিস নিচে, দেখছিস? বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও হু হু করে বাড়ছে। চীনের প্রাচীরটা বেশ ভালোই বানিয়েছে, বেশ অনেকটা জায়গা জুড়ে আর এরিয়া নিয়ে এই চীনের প্রাচীরটা তৈরি করেছে। অনেকটাই ওপরে উঠতে হচ্ছে আর অনেকটা এলাকা ঘুরতে হচ্ছে। এবার আমরা চীনের প্রাচীর দেখে নিচে নামছি। এবার চলে যাব তাজমহলের আবার সামনের দিকে, যেখানে রয়েছে ইস্টার আইল্যান্ডের আইকনিক স্ট্যাচু, যাদের নাম হলো মাচু পিচু। আর তার একেবারেই সামনে রয়েছে সেই ব্রাজিলের বিখ্যাত ক্রাইস্ট দ্য রেডিমার স্ট্যাচু। আমাদের 7 ওয়ান্ডার্সের মোটামুটি সব কটা দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রচণ্ড পা ব্যথা করছিল, তার জন্য আমরা ঠিক করলাম যে 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়ে এখন আমরা যাব ঝিলপাড়ের দিকে। এমনিতেই করছিল পা ব্যথা। এখন আমরা রয়েছি 5 নম্বর গেটে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন যাব 2 নম্বর গেটে। তার জন্য মাঝপথে একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার রওনা দেব ইকো পার্কের 2 নম্বর গেটের দিকে। আমাদের সামনে দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা একটা সুন্দর টয় ট্রেন পাস করছে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই জিনিসটা দেখে। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছে গেছি একদম ঝিলের সামনে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, একদম কোথাও সিট ফাঁকা নেই যে আমরা একটু বসবো। এদিকে সন্ধেও হয়ে আসছিল আর ঝিলের পাড়ে প্রচণ্ড ঠান্ডা। হঠাৎ করে ঝিলের নিচের দিকে তাকাতেই চোখ পড়লো বিশাল বড় বড় মাছের আনাগোনা। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কেউ মাছ ধরেও না কোনো লোক, আর এখান থেকে মনে হয় কেউ খায়ও না, তার জন্য মাছগুলো এখানে অনেক বড় হয়। প্রত্যেক দিন ঝিলের পাড়ে লাইটিং শো হয়, আর আমরাও সবার মতন লাইটিং শো দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি একদম রেলিং ধরে ঝিলের পাশে। লাইটিং শোটা শুরু হচ্ছিল, কিন্তু যাই হোক শুরু হতে হতেই আমাদের মনে হলো শেষ হয়ে গেল, কারণ মেনটেনেন্সের অভাবে সেরকমভাবে কারোর মনে উৎসাহ দিয়ে সেই যে আগের লাইটিং শো সেটা দেখলাম না, কারণ লোক সবাই দেখতে দেখতেই চলে যাচ্ছে। অনেক সুন্দর আগে ছিল এরকম লাইটিং শোগুলো, কিন্তু এখন একদম বাজে লাগলো, তার জন্য আমরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তাছাড়া যেহেতু ঝিলের পাড় মারাত্মক ঠান্ডা লাগছিল। রাস্তা দিয়ে বেরোনোর সময় হঠাৎ করে আমাদের চোখে পড়লো একটা ছেলে গিটার নিয়ে এখানে গান করছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম ছেলেটার গান শোনার জন্য। ছেলেটার গানটা শুনতে বেশ ভালোই লাগছিল, কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিল আমাদের, আর প্রায় 7টা বাজতে চলেছে, তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি ইকো পার্ক থেকে। বন্ধুরা, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য আর একটা নতুন ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটা ফলো করো।